দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন করোনাকাল অনুষ্ঠানে। আমি রাশেদ আহমেদ। দর্শক, আপনারা জানেন যে আমরা এই করোনাকাল অনুষ্ঠানটি দীর্ঘ 7 মাস থেকে চালাচ্ছি। এই দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে প্রায় 6 মাস চালিয়েছিলাম। আজকে এটির একটি সমাপ্তি টানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আজকে যারা অতিথি হিসাবে এখানে যুক্ত আছেন তারা আছেন ডক্টর মুশতাক হোসেন, তিনি জনস্বাস্থ্যবিদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু, চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। আমাদের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর সামিউল ইসলাম সাদি, তিনি পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। এবং রাশিয়ার মস্কো থেকে যুক্ত হয়েছেন ডক্টর হাবিবুর রহমান শেখ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের অনুষ্ঠানে। আমরা অনেকগুলো দিক নিয়ে আজকে আলোচনা করব। আমাদের এই করোনার অভিজ্ঞতা এবং করোনা থেকে আমরা কি পেলাম, আমাদের কি কি করা উচিত ছিল, কি কি করা যায়নি এবং ভবিষ্যতে সেদিকে নজর রাখতে হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই রাশিয়াতে একটু যাই। রাশিয়ায় যেহেতু করোনার সংক্রমণ বাড়ছে এবং আজকে সেখানে সর্বোচ্চ মৃত্যু এবং শনাক্ত হয়েছে, হঠাৎ করে কেন বাড়ল সেটি একটি প্রশ্ন। আমি যদি একটু বলি, রাশিয়ায় আজকে 41,000 শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 1188 জনের। আমি যদি ডক্টর হাবিবুর রহমান আপনার কাছে একটু যদি জানতে চাই যে রাশিয়ায় হঠাৎ করে এই ধরনের করোনার সংক্রমণ বাড়লো কেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে মাছরাঙ্গা টিভির সকল শ্রোতাবন্ধু এবং আমাদের সাথে যে বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা সবাই জানি যে সারা বিশ্বে করোনার প্রকোপ অনেকটা কমে আসছিল। সব মানুষ কিছুটা হলে স্বস্তি বোধ করতেছিল, সবাই আস্তে আস্তে নর্মাল পজিশনে চলে আসছিল। কিন্তু কিছুদিন হলো রাশিয়া বা ইউরোপের কয়েকটা দেশে বা পৃথিবীর কয়েকটা দেশে এর আক্রান্তের সংখ্যা একটু একটু করে বাড়তেছিল। বিশেষ করে রাশিয়াতে আক্রান্তের সংখ্যা আরো বেশি করে বাড়তেছিল। যেটা একটু আগে আপনারা শুনলেন যে আজ রাশিয়াতে আক্রান্ত হয়েছে 39,165 জন, আর মৃত্যুবরণ করেছে 1,179 জন। কিন্তু এই সংখ্যাটা হচ্ছে পুরো রাশিয়ার। আচ্ছা, আমি একটু জানি যে একটু জেনে নেই, 39,000 না 41,000? 95 জন। কিন্তু দুঃখের বিষয় যে এটা রাশিয়া এমন একটা দেশ যেখানে মেডিকেল সিস্টেম সবকিছু ভালো থাকার পরেও কেন যেন এই আক্রান্তের সংখ্যা আবার বেড়ে যাচ্ছে। তো আক্রান্তর সংখ্যা বেড়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে এটা আবহাওয়া জনিত কারণ। যেটা একটা হতে পারে সেটা হচ্ছে সিজন এখন এখানে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে। এই সময় কিন্তু ইনফ্লুয়েঞ্জা জ্বর বা অন্যান্য যে ইনফেকশনের প্রকোপটা সবসময় বেড়ে যায়। তার কারণে হয়তো একটা কারণ হতে পারে। আর একটা কারণ আমরা যে জেনেটিক যে পরিবর্তনটা আসছে সেটাও আমরা একটা ধরে নেব এটা কারণ। কারণ কি আপনারা জানেন যে ভারতে ইতিমধ্যে ডেল্টা প্লাস যে ভ্যারিয়েন্টটা ছিল, ভারত সেটাকে অনেকটা অগ্রসর হয়েছে, অনেকটা ভালোর দিকে চলে গেছে। কিন্তু সেখান থেকে বেশ কিছু আগে কিছু ছাত্র এখানে ভারত থেকে আসছিল। বেশিরভাগ দেশ থেকে কিন্তু ছাত্ররা বা রাশিয়াতে ঢুকতে দেয় নাই এবং ছাত্ররা অনলাইনে ক্লাস করতেছে। কিন্তু ভারত থেকে বেশ কিছু ছাত্র আসছিল, যাদের কারণ তাদেরকে চেক করেই ঢোকানো হয়েছিল। কিন্তু চেক করার পরেও দেখা গেছে যে কিছুদিন পরে তারা আবার আক্রান্ত হয়েছে ওই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে। তারপরে ইতিমধ্যে দেখা গেছে যে তারা হয়তো আরো অনেক হাজার হাজার লোককে আক্রান্ত করে ফেলছে। এটাও একটা কারণ হতে পারে। আর একটা হচ্ছে যে এখানে বেশিরভাগ লোক এটাকে ভয় পাচ্ছে না। যেমন বাংলাদেশেও যেটা আমি দেখি যে কেউ মাস্ক পরতে চায় না, কিন্তু এখানেও মাস্ক কেমন তারা যেন মনে করে যে এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জা জ্বরের মতোই একটা ইনফেকশন, এটা দিয়ে তারা কোনো ভয় পাচ্ছে না। আর একটা কারণ হচ্ছে কি এখানে আর একটা কারণ হতে পারে মারা যাওয়ার বেশি কারণ হতে পারে। কারণ তারা যারা আক্রান্ত হয় তারা কিন্তু এখন বলতে চায় না যে আমি আক্রান্ত হচ্ছি, বা ডাক্তার এখানে তো ফ্রি, সব মেডিসিন ফ্রি। আপনার টেলিফোন করার সাথে সাথে আপনার যে ডাক্তাররা চলে আসে বাসায়, তারপরে তারা চেক করার পরের দিন যদি রেজাল্ট প্লাস আসে তাহলে তাদেরকে 14 দিনের হোম কোয়ারেন্টাইন দেওয়া হয়। কিন্তু এই জন্য অনেকে আবার দেখা যাচ্ছে কি ভয়তে যে 14 দিন আবার ঘরে বসে থাকতে হবে, এই জন্য তারা হয়তো অনেকে ডাক্তার শরণাপন্ন হচ্ছে না। এটা একটা কারণ হতে পারে। আর বেশিরভাগ হচ্ছে কি বেশিরভাগ লোক এদের এইখানে জনগণের
ক্ষমতা কিন্তু আমাদের দেশের চেয়ে বা অন্য দেশের মধ্যে ডক্টর হাবিবুর রহমান, আমরা ডক্টর হাবিবুর রহমান একটু ধন্যবাদ আপনাকে। আমরা জানতাম যে এই পরিস্থিতিটা আমাদের দেশেই বেশি, কিন্তু এটি যে রাশিয়াও একই ধরনের মানুষজন মানসিকতা মানুষের মধ্যে, সেটি একটু জানলাম। যাই হোক, সেটি আপনার কাছে আবার আসবো, আমি একটু পরে আবার আপনার কাছে আসবো। এবং যেটি আপনি বলছিলেন, আমাদের কাছে তথ্য ছিল যে 41,000 আজকে শনাক্ত হয়েছে, আপনি বললেন 39,000। জানি না এইটি বিষয়, খুব বেশি সমস্যা নয়, কিন্তু সর্বোচ্চ শনাক্ত সেটি আমরা জেনেছি। আমি একটু এই বিষয় নিয়ে ডক্টর মোস্তাক আহমেদ আপনার কাছে আসি। রাশিয়ার বিষয়টাতে আমরা শুনলাম, কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা অন্যরকম। এখানে করোনার সংক্রমণ অনেকটা কমে গেছে, মৃত্যুর অনেক কমেছে। আজকে 4 জন মারা গেছে, যদিও গতকাল ছিল মাত্র 1 জন, এবং শনাক্ত সেই তুলনায় কম। এই যে এই করোনা পরিস্থিতি আমরা ভালো বলতে পারি সার্বিকভাবে বাংলাদেশের ক্ষেত্রে, টিকা দেওয়া হচ্ছে, সেটিও একটি বড় প্লাস পয়েন্ট আমরা বলবো। সামনের দিনগুলো আসলে কেমন যাবে, কি মানে হবে, কেমন দেখছেন আপনি ডক্টর মোস্তাক আহমেদ? জি, ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য। হ্যাঁ, করোনা সংক্রমণের পরিস্থিতি এখন বাংলাদেশে খুবই কম, এবং এই কিছুদিন আগে গতকাল আইডিসিআর হচ্ছে বাংলাদেশে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনের ফোকাল ইনস্টিটিউট, এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা হচ্ছে ফোকাল পয়েন্ট। অর্থাৎ তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন বা আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির যিনি ফোকাল পয়েন্ট আছে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। তো বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শে গতকাল একটা বৈঠক হয়। সেই বৈঠকে আইডিসিআর বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে তারা এই মর্মে একমত হয়েছে যে আমাদের দেশে করোনা মহামারীর পর্যায়টা হচ্ছে এখন বিক্ষিপ্ত সংক্রমণ, ইংরেজিতে বলে স্পোরাডিক ট্রান্সমিশন। এটার পরবর্তী ধাপ, উচ্চ ধাপ হচ্ছে আপনার ক্লাস্টার ট্রান্সমিশন, গুচ্ছ সংক্রমণ, এবং সর্বশেষ ধাপ হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন বা গণসংক্রমণ। সামাজিক সংক্রমণ কথাটা ঠিক না, মনে হয় সমাজ সংক্রমণ ছড়াচ্ছে, গণসংক্রমণ বা জনজনের সংক্রমণ ছড়াচ্ছে। কাজেই আমরা ধাপ অবলম্বন করেছি বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক কারণে, সেই কারণে সেই আলোচনা প্রসঙ্গ আসতে বলা যাবে। তো আমরা ডেফিনেটলি আমরা সংক্রমণের নিচু মাত্রায় আছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত সারা বিশ্বে এই প্যান্ডেমিক বা বিশ্বমারী থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো দেশ যদি একেবারে শূন্য হয়ে থাকে, যে করোনা নেই, একটা দেশে যদি কোনো করোনা কেস না থাকে, পরপর 2 সপ্তাহ বা 4 সপ্তাহ তারা বলতে পারে আমরা করোনা শূন্য করে ফেলেছি। কিন্তু করোনা শূন্য তো আসলে না, কারণ যে কোনো দেশ থেকে অথবা সেই দেশের ভেতর থেকে হয়তো করোনা, আমাদের যে গৃহপালিত প্রাণী তাদের মধ্যে করোনা চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, তারা হয়তো আক্রান্ত হচ্ছে না, অসুস্থ হচ্ছে না, কিন্তু সেখানে কিন্তু ভাইরাসটা মিউটেট করে কিংবা মিউটেট না করে সেখান থেকে আবার মানুষের মধ্যে আসতে পারে। অবশ্যই সেটা হচ্ছে মিলিয়নের মধ্যে 1 জন বা 2 জন। তারপরে যদি অনেক মিলিয়ন পশু পাখি আক্রান্ত হয়, সেখান থেকে আক্রান্ত না, তাই ভাইরাস দ্বারা সংস্পর্শে এক্সপোজড হয়, সেখানে হতে পারে। তো কাজেই ভেতরে এবং বাইরে উভয় জায়গা থেকেই একটা শূন্য করোনা দেশেও কিন্তু সংক্রমণ আসতে পারে। আজকে চীনে দেখুন, চীন হচ্ছে একেবারে করোনাকে থাকতেই দেবো না। আমরা যেরকম বাংলাদেশে আমরা বাধ্য হচ্ছি করোনা কিছুটা মানিয়ে নিতে, যে করোনা থাকলেও আমরা সব বন্ধ করছি না, কিন্তু চীন যেখানে করোনা পাচ্ছে তারা ঝাঁপিয়ে পড়ছে, সেখানে সমস্ত মানুষকে কোয়ারেন্টাইন করছে, তাদেরকে একাধিকবার টেস্ট করে নিশ্চিত হয়ে তারা সেখানে আস্তে আস্তে খুলে দিচ্ছে। সেই চীনে কিন্তু এখন সংক্রমণ দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দেখেছি আমরা, ভিয়েতনামে কিছুদিন আগে তারা সংক্রমণের কারণে সারা দেশকে তারা বন্ধ করে দিয়েছিল, এবং সেই কারণে তারা গার্মেন্টসে বাংলাদেশের চেয়ে কিছুটা পিছনে পড়ে গিয়েছে। ইউরোপে তো এখন বাড়ছে, রাশিয়ার কথা আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম, মধ্য এশিয়া, পূর্ব ইউরোপে বাড়ছে। কাজে ওখান থেকেও আসতে পারে। ইউরোপের সাথে বাংলাদেশের যোগাযোগ আছে, সবকিছু যোগাযোগ বন্ধ করে রাখা যাবে না, আবার দেশের ভিতরে তো আছেই। কাজে আমাদেরকে করোনা সংক্রমণ প্রতিরোধের যে নিয়ম কানুনগুলো আছে, আমি সংক্ষেপে 1, 2, 3, এক হচ্ছে যতটুকু সংক্রমিত হচ্ছে এখন তো আপনার 300 কম বেশি 500-র নিচে প্রত্যেকটা রোগীকে ব্যবস্থাপনায় আনতে হবে, চিকিৎসা ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা। চিকিৎসা ব্যবস্থাপনা হচ্ছে তাদেরকে চিকিৎসার পরামর্শ রাখতে হবে, তারা যেন গুরুতর অসুস্থ না হয়। দ্বিতীয় হচ্ছে সে যেন আলাদা থাকতে পারে, তাকে সহযোগিতা করতে হবে। এই সবাই খুলে গেছে। একজন লোক, এই যে রাশিয়ার ভাই বললেন যে করোনা হয়েছে, সামান্য জ্বর, মৃদু জ্বর, যদি কাজে না যায় তার তো চলবে না, তার পরিবার না খেয়ে থাকবে, কাজে লুকিয়ে যাচ্ছে।
কাজেই যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে যদি আমরা সরকারি সহযোগিতায়, সামাজিক সহযোগিতায় আলাদা রাখতে পারি, তাহলে অন্যরা উৎসাহিত হবে টেস্ট করে খবরটা জানাতে। দ্বিতীয় হচ্ছে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে এটাকে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ প্রয়োজন হবে। ব্যক্তি পর্যায়ে তো আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে বলবো, কিন্তু মনে করেন স্কুলে যাচ্ছে ছাত্রছাত্রীরা, স্কুলে যদি সংক্রমণ পরিস্থিতির ব্যবস্থা তারা না করে, তাহলে স্কুলে গিয়ে তা সংক্রমিত হবে। বাইরে স্কুলে খুব ভালোভাবেই কিন্তু আমরা জানি এই পর্যন্ত তারা সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে, বা অনেকে করছে এখনো যারা ঘাটতি। তৃতীয় হচ্ছে টিকা। আমাদের বাংলাদেশে টিকার একটা মানে আমরা সরবরাহ এখনো ওইভাবে নাই যে আমরা 3 মাসের মধ্যে সবাইকে দিয়ে দিতে পারবো। যেই টিকা আছে সেটা আমরা দিচ্ছি। রাশিয়াতে যেটা আমি যতটুকু জেনেছি গণমাধ্যমের মধ্য দিয়ে, এরা কিন্তু টিকা আছে, টিকা নেয়নি, নানা রকম গুজব। এক টিকা কোম্পানি আর টিকা কোম্পানির বিরুদ্ধে বলেছে, রাশিয়ান টিকার বিরুদ্ধে পশ্চিমারা বলেছে, পশ্চিমারা বলেছে রাশিয়ানদের বিরুদ্ধে, ফলে টিকাটাই খারাপ। ফলে সেই টিকা মাত্র আমি জানি যেটা ঠিক জানি না সত্য কিনা, 1/3 মানুষ মাত্র সমগ্র রাশিয়াতে টিকা নিয়েছে তাদের স্পুটনিক থাকার পরেও। এই যে টিকা না নেওয়া মানুষ, তার অধিকাংশ মানুষ কিন্তু মৃত্যুবরণ করছে। ইউরোপেও তাই। ইউরোপে, আমেরিকার মতো জায়গায় মোস্তাক ভাই, মানে বিষয়টা হচ্ছে মোস্তাক ভাই একটু বলি, মানে এই মুহূর্তে তাহলে টিকাটাই একমাত্র উপায় করোনা থেকে বাঁচার জন্য, যেটি আপনি বলছেন। করোনাকে বিদায় নেওয়ার জন্য টিকা ছাড়ার কোনো বিকল্প নাই, যেটি আপনি বলছিলেন। আপনার কাছে আসবো মোস্তাক ভাই একটু পরে, যে আমি একটু অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু আমাদের সঙ্গে আছেন। আপনার কাছে যাই যে এই এখনো পর্যন্ত আমরা জানি যে এই যে করোনা, সেটি তো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দ্রুত ছড়িয়ে যায়, যেটি আমরা রাশিয়ার উদাহরণ দেখলাম, যে ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের মাধ্যমে দ্বিতীয়বার এইবার সেখানে সংক্রমিত হলেন শনাক্ত অনেক বেড়ে যাচ্ছে। এবং এই করোনার একমাত্র অস্ত্র হচ্ছে টিকা। তো এই যে এই টিকা কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা কিভাবে পেতে পারি, এবং এই টিকার এর কি কোনো বিকল্প তো আর নেই? আপনার কাছে কি মনে হয় অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু? ধন্যবাদ বাদশাঙ্গাকে। এটা মানে এইভাবে কনক্লুড করার ক্ষেত্রে আমার একটু ডিলেমা আছে আর কি। মানে আমি ঠিক একদম এই ভাষায় যে টিকার কোনো বিকল্প নেই করোনা বা মহামারী উত্তরণের জন্য, এই ভাষায় বলার মতন অবস্থায় নেই। আমরা যে টিকাগুলো দিচ্ছি, আমরা মোটা দাগে মানে বিজ্ঞানও বলছে আসলে এই টিকাগুলো এগুলোই সব মানে স্ট্যান্ডার্ড টিকা না আর কি। যে অর্থে টিকাকে আমরা যে অর্থে সনাতনী অর্থে চিনি, সেরকম টিকা আসলে এখন উদ্ভাবিত হয়নি। এমনকি খুবই দুঃখজনক হলো যে গত 2 দিন যাবৎ কিন্তু পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় টিকাটিও আসলে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। ডক্টর খসরু, আমি একটু জানার জন্য যে আপনি যেটি বললেন সেটি হয়তো ঠিক আছে, সেটি কিন্তু পৃথিবীর অন্যান্য যা আমরা দেখেছি যে ভাইরাসের সমাপ্তি তো টিকার মাধ্যমেই হয়ে থাকে। আমি জানি না, এর চেয়ে হয়তো আপনি বেশি ভালো জানবেন। আচ্ছা, আমি জাস্ট একটু বলি আর কি, যে টিকাতে যে সবচেয়ে ভালো টিকা যারা দিয়েছে তাদের দেখেছেন আপনারা। মনে করেন ইসরায়েলের কথা যদি বলেন, তারা আবার 3য় ডোজ টিকা দিয়েছে। যুক্তরাষ্ট্র 3য় ডোজ, মানে বুস্টার নাম করে, বুস্টার যদিও 2য় ডোজ বুস্টার, তারপরেও তারা 3য় ডোজ টিকা দিচ্ছে। 88% টিকা দিয়ে ইংল্যান্ডের আপনারা কার্ভের দিকে যদি তাকান, আপনারা দেখবেন যে সেই কার্ভটি ঊর্ধ্বমুখী। ইউরোপের বহু দেশে 50-এর ঊর্ধ্বে বেশি টিকা দেওয়া অবস্থায় কার্ভের ঊর্ধ্বমুখী প্রবণতা আছে। এরপরে আছে হচ্ছে যেটি আপনারা সবচেয়ে পপুলার টিকা, সেটি বলা হচ্ছে সেটি ওয়েনিং। এটা কোনো নতুন শব্দ না। মানে ইমিউনোলজিতে প্রথম দিকে বলা হয় যে টিকা দিলে ওর অ্যান্টিবডি একসময় আস্তে আস্তে কমবে, এটা নতুন। কিন্তু এমনভাবে এইটার কারণে বুস্টার যেভাবে পৃথিবীতে প্রমোটেড হলো, সেটা আসলে মনে করি আমরা যেটা যতটা না বিজ্ঞানে, তার চেয়ে বেশি বাণিজ্যিক কারণ আছে। অতএব আসলে এই মহামারী মোকাবেলার জন্য মানে বিজ্ঞানের যেই মানে আমাদের যতটুকু জানা বোঝা আছে, সেইটা অনুযায়ী বলতে পারেন যে এখন পর্যন্ত হাতের পাঁচ হচ্ছে ভ্যাকসিন দিয়ে এটাকে আমাদের অপেক্ষা করা, বাঁচিয়ে রাখা। এখন পর্যন্ত খেয়াল করবেন, ভ্যাকসিনে বলা হচ্ছে যে কি করায়, রোগের জটিলতা কমায়, হাসপাতালে ভর্তি কমায়, মৃত্যু কমায়। কোনোভাবেই বলেনি এখনো সংক্রমণ কমায়। এবং সেই জন্যই সংক্রমণের হার আপনারা যে কোনো কার্ভে দেখবেন ঊর্ধ্বমুখী কার্ভ, এটা একটু ফ্ল্যাট হয়, আবার উপর দিকে উঠে যায়। অতএব আদর্শ টিকা আসার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, সেই সময় পর্যন্ত বেঁচে থাকার জন্য টিকা ব্যবহার করতে হবে। আরেকটি ব্যাপার আমরা বলবো, যেটা আজকাল সবাই গেম চেঞ্জার বলতেছে, সেটা হচ্ছে যে অ্যান্টিভাইরাল কার্যকর, ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ওষুধ আবিষ্কার হচ্ছে। মোটামুটি একটি হয়েছে, আরেকটি আসছে, এবং সেটি মুখে খাবার, এছাড়া অন্য রুটে ছিল। মুখে একটি এসেছে, অলরেডি অনুমোদন হয়েছে ইংল্যান্ডে, আরও একটি অনুমোদনের প্রক্রিয়া আছে। এই অ্যান্টিভাইরালগুলো, মুখে খাওয়ার অ্যান্টিভাইরালগুলো আসলে এইটা যেহেতু একটা ভাইরাল অসুখ, এটার বিরুদ্ধে একটা মানে আমাদের ধারণা যেটা কার্যকর বিকল্প হবে। ভ্যাকসিন, আদর্শ ভ্যাকসিন বলতে মানে 1 ডোজ বা 2 ডোজ ভ্যাকসিন দিয়ে 5 বছর বা সারা জীবন প্রোটেকশন, মানে যে ব্যাপারটা আইডিয়াল, সে অবস্থায় যেতে খুবই জটিল হবে।
এবং তবে একটি খুবই ভালো জিনিস হচ্ছে, যে কোনো মহামারীর মতনই এই মহামারীটি তো আমরা দেখতে পাই এখন যে এই ভাইরাসটি যেভাবে পরিবর্তিত হচ্ছে সেটা মানুষের জন্য কম ক্ষতিকারক হয়ে উঠতে পারে। এটি একটি আশাবাদের জায়গা। তবে আমরা বারবারই বলবো যে যেমন আপনি দেখছেন স্পুটনিকের ক্ষেত্রে যেমন রাশিয়াতে বলল, আপনারা ফাইজার সম্পর্কে যেমন আমাদের উচ্চাশা ছিল, সেগুলো আজকে পৃথিবীতে আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেল সেই গবেষণা পর্যন্ত। অতএব আমরা বলছি যে এখন আমাদের এই যে গবেষণার একটা হুজুগ হলো, এটা খুবই ভালো জিনিস, কিন্তু এই গবেষণার উপর যে কার্যকর নিয়ন্ত্রণ এবং এই যথেষ্ট স্বচ্ছতা, এই বিষয়গুলো আসলে এবার নিশ্চিত করা যায়নি। অনেক তাড়াহুড়ো হয়েছে এবারে গবেষণাতে, এবং এর ফলে যে মানুষের কল্যাণের বিষয়টিকে গবেষণার অগ্রাধিকারে রাখা, সেটা পারা যায়নি। আপনারা জানেন দুটো ভ্যাকসিনের মধ্যে দুটোই এগুলো প্যাটেন্টেড। যে অ্যান্টিভাইরাল আসতেছে তারা এক পর্যন্ত গতকালকে জিজ্ঞেস করা হয়েছিল ফাইজারকে যে তারা যে অ্যান্টিভাইরাল, ওনারা বলছে যে আপনারা কি এটা প্যাটেন্টে রাখবেন? ওরা বলছে আমরা টায়ার্ড প্রাইসিং করবো, মানুষের ক্রয় ক্ষমতার উপরে প্রাইসিং করবো। মানে এই সমস্ত উদ্ভট আলোচনা। আসলে টায়ার্ড প্রাইসিং পৃথিবীতে 30,000 আর 3,000 ডলারের পৃথিবীতে টায়ার্ড প্রাইসিং করা, এগুলো আসলে মুখে বললে শোনায় সুন্দর। অতএব আমি মনে করি আর কি, এই মুহূর্তে এই মহামারী আজকে আপনারা শেষ পর্ব করছেন, আমি খুবই ভালো লাগবে যদি এটাই আসলে শেষ পর্ব হয়। কিন্তু আমার খুবই তৃপ্ত হব, আমি মানসিকভাবে সাংঘাতিকভাবে সন্তুষ্ট হব যদি আর কোনোদিন করোনা কাল নিয়ে মাছরাঙ্গানা দেশের কোনো টেলিভিশনে কথা বলতে না হয়। আর আশঙ্কা ব্যক্ত করব যে আসলে এখন পর্যন্ত এরকম আমরা মহামারী থেকে বের হয়ে আসার মতন কোনো ওষুধ, কোনো পদ্ধতি আবিষ্কার করিনি। আমরা ঠেকানোর কিছু পদ্ধতি আছে, যার মধ্যে মাস্ক, যেটা মুস্তাক ভাই একটু বলেছেন যে আসলে মাস্ক পরা এবং 3 ফুট দূরত্ব হচ্ছে কি এখন পর্যন্ত, এই দুটোর কার্যকারিতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। মাস্ক পরা এবং 3 ফুট দূরত্ব আপনাকে সংক্রমণের বিস্তার সবচেয়ে কার্যকর। অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বললেন, এবং আপনার মতো আমরাও আশা করি যে এটি নিয়ে যেন আর অনুষ্ঠান না করতে হয়, এবং যে করোনা পরিস্থিতি সেটি আমরা ভালোর দিকেই যাই। আমি একটু এই বিষয়ে অধ্যাপক ডক্টর সামিউল ইসলাম সাদি, আপনার কাছে, আপনি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। স্বাস্থ্য অধিদপ্তর একটি চ্যালেঞ্জের মুখে গেছে গত 2 বছর প্রায় হতে চললো। সেই 2 বছরে নানা বিষয়ে আপনাদের মোকাবেলা করতে হয়েছে মহামারীর এই অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতায় আপনারা আসলে কি অর্জন করলেন যদি জিজ্ঞেস করি, তাহলে আপনার উত্তরটা সংক্ষেপে কিভাবে হবে? না, আমরা যেটা করলাম অভিজ্ঞতা, সেটি হলো একটা বড় জিনিস যে আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আমাদের আসলে স্বাস্থ্যের প্রেক্ষাপটে স্বাস্থ্য ব্যবস্থাপনায় অনেকগুলো পরিবর্তন হয়ে থাকে। যেমন আমরা আজ থেকে 2 বছর আগে যদি বলেন, নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমাদের আসলে প্রায়োরিটি এরিয়া ছিল। আমরা আসলে সবসময় এক্সপানশন অফ দ্য নন প্রায়োরিটি নিয়ে চিন্তা করতাম। আমরা মনে করছিলাম যে অনেকভাবে যে কমিউনিকেবল ডিজিজগুলো আমরা জয় করে ফেলেছি, কিন্তু আমরা হয়তো ভুলে গিয়েছিলাম যে আমরা এমার্জিং আর রি-এমার্জিং কিন্তু সবসময় একটা কথা বলে যে আজকে যাকে আমরা কন্ট্রোল করতে পারছি, আগামী দিনে নতুন রূপে আমার কাছে আসতে পারে, এবং তার জন্য সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা একটা প্রস্তুতি থাকা দরকার। আমাদের একটা বড় জায়গা আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা ল্যাবরেটরি যে ডায়াগনোসিসের যে সক্ষমতা, সেটি আমাদের সবসময় বজায় রাখতে হবে। কারণ আমাদের এই ধরনের মহামারী না হোক, কিন্তু আমাদের আসলে নতুন নতুন যে ডিজিজ থাকবে তাদের ভিতরে ফাইট করতে হবে, এবং আমরা আসলে সেই জায়গাটা যদি কাজ করতে চাই, তাহলে আমাদের সাস্টেইন এবং একটা খুবই কোয়ালিটি ল্যাবরেটরি সার্ভিসেস থাকতে হবে, যেটি আমাদের আসলে করোনায় আমরা একটা ল্যাব থেকে 200 ল্যাব করতে পেরেছি। আমরা বিভিন্ন গ্লোবাল যে সবচেয়ে পারফর্মিং ল্যাবরেটরি সিস্টেম, সেগুলোকে আমরা কিন্তু ইন্ট্রোডিউস করতে পেরেছি। সেটি আমাদের রাখতে হবে এবং প্রস্তুতিটা আগামী দিনের জন্য কন্টিনিউ করতে হবে। তৃতীয় হচ্ছে যে আমাদের আসলে এই যে জায়গাগুলো হচ্ছে, যে ইনোভেশনসের জায়গাগুলো আছে, যে ভ্যাকসিনের জায়গাটি আমরা বললাম যে ভ্যাকসিনের যাওয়ার জন্য একটা সচেতনতার জায়গাটা কিন্তু আমাদের সবচেয়ে বড় জায়গা ছিল, এবং সেখানে আসলে যে ভ্যাকসিন কার ভ্যাকসিন দিলাম এটা কিন্তু প্রায়োরিটি নয়, আসলে মেজরিটি পপুলেশনকে ভ্যাকসিনেশন নিতে হবে, এটা আমাদের একটা শিক্ষা, সেটার জন্য আমাদের যেতে হবে। তৃতীয় হচ্ছে যে আমাদের যেটি বলেছে যে আজকে যদি মুখে খাওয়ার একটা সহজলভ্য অ্যান্টিভাইরাল যদি আমাদের সামনে আসে, সেটি কিন্তু আমাদের বৃহত্তর জনগোষ্ঠীকে আমরা কিন্তু সাপোর্ট করতে পারবো, এবং ডেফিনেটলি এই সবগুলোর জন্য যেটি লাগবে সেটা একটা খুবই ভালো হেলথ সিস্টেম লাগবে, যেখানে আসলে সমস্ত যারা অ্যাক্টর আছেন তাদেরকে সবসময় অ্যালাইভ থাকতে হবে, সবসময় ফাংশনিং থাকতে হবে, সবসময় ওয়ার্কিং করতে হবে। এবং আমাদের আসলে যে সুযোগটা আমাদের এসেছে, সেটি হলো আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাপনাকে খুবই ভালোভাবে সাজিয়ে, এবং সেখানে আসলে ইনোভেশনের জায়গাটা, রিসার্চের জায়গাটা, এবং আমাদের যেসব জায়গাগুলোতে আমাদের সক্ষমতা কম আছে, সেই সক্ষমতাগুলোতে আমাদের তৈরি করতে হবে। কারণ আমরা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা না করে বৈশ্বিক প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে, এবং বৈশ্বিকভাবে যদি আমরা সেটা যেসব জায়গাগুলোতে আমাদের এখনো পিছিয়ে আছে, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের কাজ করতে হবে। আর একটা জায়গা হলো যে
এখানে আমরা বললাম যে এই যে মহামারীর ক্ষেত্রে বা কোভিডের ক্ষেত্রে এখনো আমাদের যে জায়গাটা সবচেয়ে বড়, সেগুলো আমাদের স্বাস্থ্য সচেতনতার যে জায়গাগুলো, যেটা মোস্তাক ভাই বলেছে, খুশরু ভাই বলেছে যে আমাদের আসলে মাস্কের ব্যাপারটা আমাদের প্রায়োরিটি রাখতে হবে। কারণ যে কোনো ইনফেকশাস ডিজিজ যেগুলো আসলে এয়ারবোর্ন বলা যায় বা আমাদের কোনোভাবে আমাদের এই যে বাতাসের মাধ্যম দিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের মাস্ক একটা প্রোটেকশন দিয়ে থাকে, এবং সেটি আমাদের কিন্তু মেনটেন করতে হবে, ডিস্টেন্সিং একটা মেনটেন করতে মানে হবে। সেটি ডক্টর সামিউল ইসলাম সাদি, আমাদের উপসর্গগুলো আমাদের হবে, সেখানে আসলে সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের কাজ করতে হবে। এবং সবচেয়ে বড় যেটা জায়গা, সেটি হলো যে আমাদের প্রিভেনশনটার জায়গাটাকে কিন্তু অনেক বেশি জোর দিতে হবে। আমরা যদি সেই জায়গাটায় বেশি জোর না দিতে পারি, তাহলে কিন্তু আমরা সবসময় কিউরেটিভ মেজার্স নিয়ে আসলে সবাইকে আসলে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। এবং অধ্যাপক ডক্টর সামিউল ইসলাম, আমি একটা কথা বলে শেষ করব, সেটি হলো যে আমাদের হেলথ সিস্টেমকে আসলে এখনো কোভিডের বিরুদ্ধে যে ম্যানেজমেন্টগুলো আমরা করেছি, সেই ম্যানেজমেন্টগুলোকে কন্টিনিউ করতে হবে। কারণ আমাদের যদি মনে করি এখন বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমাদের যে কোনো সময় আমরা একটা ধাক্কা আসলে আমরা সেটা ধাক্কা সামলাতে পারবো না। সেই প্রসঙ্গ নিয়েই আমাদের ডক্টর মুশতাক হোসেন, আপনার কাছে আসি। আমরা যে এই যে স্বাস্থ্য ব্যবস্থায় একটি তো দেখলাম গত 2.25 বছরে আমরা দেখেছি যে বড় বড় অনেকের শহরে আমাদের আইসিইউ নেই, এবং এই আইসিইউর অভাবে অনেকের মৃত্যুবরণ করতে হয়েছে, এবং আমাদের উপজেলা শহরগুলোর ব্যবস্থাপনাগুলো দেখেছি এই যে অনেক দুর্বল দিক ছিল, যেটি মোকাবেলা করা একটু কঠিন হয়ে গেছে। তো সামনের দিকে যদি এই ধরনের কোনো মহামারী আরও আসে, অথবা এই মহামারী যদি আবার, যদিও আমরা চাই না আবার যদি আসে, সেই ক্ষেত্রে কোন কোন দিকে নজর দিতে হবে ডক্টর মুশতাক হোসেন? মানে যদি আপনি স্পেসিফিকভাবে সবচেয়ে বেশি কোন জায়গায় নজর দিতে হবে, যদি আপনি আরো সুনির্দিষ্ট করে বলেন। প্রফেসর সামিউল ইসলাম সাদি সঠিকভাবে বলেছেন যে মহামারী হয়তো বছর বছর আসবে না, কিন্তু মহামারীটা প্রাথমিক অবস্থায় আমরা বলি যে পাবলিক হেলথ এমার্জেন্সি, জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি। হঠাৎ করে অনেক মানুষ এক জায়গায় অসুস্থ হয়ে পড়লো, বা অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা হলো, কিংবা অনেকগুলো হাঁস, শত শত হাঁস বিলের মধ্যে মরে পড়ে আছে, বা ঢাকা শহরে বা কোনো শহরে কাক মরে পড়ে আছে। এগুলো জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি। সেটি আমাদের হয়তো দেখা যায় প্রতি মাসেই হচ্ছে, বা বছরের তো বটেই। সেটাকে মোকাবেলা করবার জন্য আমাদের মোটা দাগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আপনার এখন ভবিষ্যৎ মহামারী প্রস্তুতি, ভবিষ্যৎ বিশ্বমারী, প্যান্ডেমিক বাংলা যদি বলি, সে কেউ অতিমারী বলেন, সেটার প্রস্তুতি নিয়ে প্রথম যে স্বাস্থ্যের বিষয় সেটা হচ্ছে একদিকে হচ্ছে হেলথ প্রোটেকশন, মানে স্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা। অর্থাৎ এই যে সংক্রামক ব্যাধি হঠাৎ করে এক জায়গায় দেখা দেবে মানুষই বা প্রাণীতে, এটা শনাক্তকরণের দ্রুত শনাক্তের ব্যবস্থা আছে কিনা, এবং সেটি দ্রুত কমিউনিকেট করা, জানানো যারা কনসার্ন বিজ্ঞানী, হাসপাতাল ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এটাকে এবং মানুষকে আমরা দ্রুত প্রস্তুত করছি কিনা এই সংক্রমণ প্রতিরোধের অভ্যাস করবার জন্য, সাবান দিয়ে হাত ধোয়া থেকে শুরু করে মাস্ক পরা, কোনো দূষিত পানি না খাওয়া, ইত্যাদি ইত্যাদি। হেলথ প্রোটেকশন যেটা হচ্ছে জনস্বাস্থ্যের অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে আপনার ইউনিভার্সাল হেলথ কভারেজ, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের যে মানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি গোল 2030 2030 সালের মধ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, বাংলাদেশে 2030 সালের মধ্যে আমরা ব্যক্তিগত পর্যায়ে মানুষের যে স্বাস্থ্যের জন্য পকেট থেকে খরচ হচ্ছে তা অর্ধেকে কমিয়ে আনবো। এখন প্রতি 100 টাকায় 64 টাকা মানুষ পকেট থেকে, বা আরো বেশি হয়ে 70 টাকা হয়েছে, খরচ করে, সেটা 2030 সালে 32 টাকায় নামিয়ে নিয়ে আসবে। এবং যারা দরিদ্র মানুষ তাদের সবাইকে স্বাস্থ্যসেবার আওতায় আনবে। সেজন্য আমাদের যে প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জরুরি স্বাস্থ্য ব্যবস্থা, এমার্জেন্সি হেলথ কেয়ার এবং প্রাইমারি হেলথ কেয়ার, এই দুটোকে সারা দেশের মানুষের জন্য সহজলভ্য করতে হবে। দেখুন, আইসিইউতে রোগীর সংখ্যা, আইসিইউ অবশ্যই দরকার আমাদের, আইসিইউতে প্রাণ বাঁচানোর সর্বশেষ জায়গা, ভেন্টিলেটর ইত্যাদি। কিন্তু যদি আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং এমার্জেন্সি স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে পারি উপজেলা পর্যায়ে, কমিউনিটি ক্লিনিক তো অনেক বেশি লম্বা লক্ষ্য হয়ে যাবে, উপজেলা পর্যায়ে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আইসিইউতে আসার যেই সংখ্যা অনেক কমে যায়, আমাদের উপচে পড়া ভিড় হবে না। আমরা হয়তো জেলা পর্যায়ে আইসিইউ দিয়ে সেটা হাই ফ্লো অক্সিজেন দিয়ে বা জরুরি স্বাস্থ্যসেবা দিয়ে করতে পারবো। এটার জন্য যা দরকার সেটা হচ্ছে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন, যারা দেশ চালাচ্ছেন, সরকার চালাচ্ছেন,
তাদের একেবারে সিরিয়াস অঙ্গীকার লাগবে যে আমরা এটা করব। কারণ স্বাস্থ্য ঠিক না থাকলে সমাজ ঠিক থাকে না, অর্থনীতি ঠিক থাকে না, আপনার রাজনীতি ঠিক থাকছে না। ডক্টর মোশতাক হোসেন, ডক্টর মোশতাক হোসেন, আপনি যে মূল্যবান কথা বললেন, আশা করি যে যারা নীতি নির্ধারক আছেন তারা এটি শুনতে পেয়েছেন এবং এদিকে মনোযোগী হবেন। আপনার কাছে আবার আসবো, আমি একটু ডক্টর সাইদুর রহমান খসরু আপনার কাছে আবার আসি। আমাদের টিকার ক্ষেত্রে দেখেছি অনেক দেশ কিন্তু পুরোপুরি টিকা নিয়ে ফেলেছে এবং আপনিও বলেছেন সেটি, এবং অনেকে তৃতীয় ডোজ পর্যন্ত নেওয়া হয়েছে, যেটি তারা বুস্টার ডোজ বলছেন। যে কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত টিকা কিন্তু আমরা মানে পাচ্ছি কিছু, কিন্তু সেটি পর্যাপ্ত পরিমাণে নয়। কোন জটিলতায় আমরা এই মানে টিকা পুরোপুরি পাচ্ছি না, আপনার কাছে কি মনে হয় ডক্টর সাইদুর রহমান খসরু? বিষয়টা তো আসলে বিশ্বব্যাপী, এটা একটা বড় ধরনের বৈষম্য। প্রথম থেকে এই কনসার্নটা এক্সপ্রেস করা হচ্ছিল সব দিক থেকে। বিশ্ব নেতৃবৃন্দ, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, সর্বস্তরেই বলা হচ্ছিল যে প্যাটেন্টেবিলিটি এবং প্রফিটেবিলিটি অফ দ্য মাল্টিন্যাশনাল কোম্পানি, বহুজাতিক কোম্পানিগুলোর লাভের নেশা এবং এই যে মেধাস্বত্ব আইন, এই দুটোর কারণে পৃথিবীতে একটা নতুন ধরনের বৈষম্য তৈরি হতে যাচ্ছে। পৃথিবীটা দুই ভাগ হয়ে যাবে, টিকা লাভ করেছে, টিকা লাভ করেনি। এবং আপনারা ইতিমধ্যে আলোচনা শুনছেন, তারা বলবে ভ্যাকসিন পাসপোর্ট, এই সকল শব্দের মধ্যে দিয়ে পৃথিবীটাকে আসলে আবারও, এটাকে আমরা বিভিন্নভাবে ভাগ ছিল, এবার একটা নতুন ভাগ তৈরি হচ্ছে। এমনকি আপনারা যদি শহরের দেশের মধ্যে দেখবেন, বাংলাদেশের মধ্যে আসলে এটি একটি ভাগ তৈরি হচ্ছে। আমাদের 13% মানুষ মাত্র টিকা পেয়েছে এই মাত্র 2 ডোজ, আর 25 ভাগের কিছু বেশি হয়েছে 1 ডোজ। এবং এখানেও যদি আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানেও এক ধরনের বৈষম্য বা বিভক্তি তৈরি হচ্ছে। ইনস্পাইট অফ অল এফর্ট, সরকারের যথেষ্ট চেষ্টা, গ্রাম পর্যন্ত ডক্টর খসরু, এর মধ্যেও ভাগ আছে আপনার, এর মধ্যে অমুকে ওই টিকা পেয়েছে, অমুকে ওই টিকা পেয়েছে, এইরকম ভাগ, মানে নানা রকম নানা রকম বিভক্তি আছে। আমি সেই কথাটা বলছি যে মানে সরকারের আন্তরিক ইচ্ছা এবং প্রচুর টিকা সংগ্রহের পরেও কিন্তু এই বৈষম্য এবং বিভক্তি, যেই ভাষায় বলেন না কেন, সেগুলো তৈরি হয়েছে। অতএব এটি শুধুমাত্র যে আসলে টিকা সংগ্রহের সামর্থ্য, টিকা প্রদানের সামর্থ্য নয়, এটি একটি বিশ্বজনীন সমস্যা। বাংলাদেশকে আসলে নিজস্ব টিকা উৎপাদন, মানে মেইন ট্রানজিশনটা মুশতাক ভাই এবং প্রফেসর সাদি যেটা বলেছেন, এর চাইতে বেশি আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্বাস্থ্য কাঠামো বা চিকিৎসা ব্যবস্থায় গবেষণা মনস্কতার তীব্র অভাব ছিল এবং সেটি এখনো আছে। যেটা বলছিলেন যে ডায়াগনস্টিক থেকে শুরু করে একদম হাই সারা পৃথিবীতেই কিন্তু এই অবস্থা ছিল না, সেটা ছিল, কিন্তু সেটা খেয়াল করতে হবে যে এই যারা নাকি অগ্রগামী ছিলেন তারা এই সুবিধাটি নিয়ে নিলেন এবং এটিকে একটি নতুন প্যারামিটার হিসেবে দাঁড় করালেন। গবেষণায় তাদের যে অগ্রসরতা ছিল সেটাকে ভিত্তি করে কিন্তু তারা পৃথিবীকে আবারও 2 ভাগ করলেন। যে ওনাদের যেটুকু অ্যাডভান্টেজ ছিল ভ্যাকসিন বানানোর, যেটুকু অ্যাডভান্টেজ ছিল মনোক্লোনাল অ্যান্টিবডি বানানোর বা অ্যান্টিভাইরাল, সেটাকে দিয়ে তারা আবার পৃথিবীকে এখন 2 ভাগ করছে। অতএব আমাদেরকে খেলার নিয়মটা, আমি বলি বারবারই যে হকি খেলার নিয়মটা ওরা পাল্টে দিয়ে পাকিস্তান ইন্ডিয়ার কাছ থেকে চ্যাম্পিয়নশিপ যেভাবে নিয়ে গেছে, ওরা এবারও খেলার নিয়ম, ট্রায়ালের নিয়ম, ওষুধ ডেফিনেশন, ভ্যাকসিনের ডেফিনেশন পাল্টে ফেললো তারা তাদেরগুলোকে ভ্যাকসিন বলার জন্য। অতএব আমরা বলতে হবে যে এইখানে পৃথিবী ওরা নিয়ম তৈরি করছে, ওই নিয়মে আমাদেরকে খেলতে হচ্ছে। সেই অবস্থায় আমরা আসলে বৈষম্যের শিকার হচ্ছি। আমাদেরকে এই ব্যাপারটা স্পষ্ট ভয়েস রেজ করতে হবে এবং আমাদের সামর্থ্য অর্জন করতে হবে গবেষণার, যেন তাদের সঙ্গে 100 মিটার দৌড় ঠিক যেভাবে আমরা অলিম্পিকে দেই, একইভাবে গবেষণার দৌড়ে তাদের সঙ্গে আমরা একই লেভেল প্লেইং ফিল্ডে দৌড়টা দিতে পারি। এই সামর্থ্যটা অর্জন করার দিকে মনোযোগী হতে হবে। তাহলে পরে অবশ্যই যে কথাটি বলেছেন, অ্যাক্সেস টু হেলথ, চিকিৎসা পাওয়ার বিষয় নিশ্চিত করতে হবে, প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা, আমাদের যেগুলো প্রফেসর সাদি বললেন যে আমাদের যে রূপান্তর, স্বাস্থ্য কাঠামোর যে রূপান্তরটি দরকার, সেগুলো হবে, কিন্তু সবগুলোই সাপোর্টেড বাই এভিডেন্স। সেগুলো এই দেশে পরিচালিত গবেষণার ফলাফলের ভিত্তিতে পরিবর্তনগুলো হলে তাহলে এটা আসলে টিকবে এবং অধিকতর মানুষকে সার্ভ করতে পারবে। অতএব মানে আমরা আশা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, মানে আপনার এই মানে কথা বলার জন্য। এই প্রসঙ্গে আমি ডক্টর সাদি, সামিউল ইসলাম সাদি, আপনার কাছে আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কি তথ্য আছে? যে প্রসঙ্গ উঠলো আমাদের, মানে শতভাগ টিকা আমরা কবে নাগাদ পেতে পারি? শতভাগ না হলেও 80% টিকা মানুষকে দেওয়া যেতে পারে, সেটি কবে নাগাদ পেতে পারি? আপনার কাছে কি তথ্য আছে এবং কোনো পরিকল্পনা আছে কি না, আপনি কতটুকু জানেন? আচ্ছা, একটু আনমিউট করে নেন, আপনার কথা শুনতে পাচ্ছি না ডক্টর সাদি।
আমরা চাই যে আমাদের প্রায় শতভাগ না হোক 80% মানুষ আসলে একটা টিকার আওতায় চলে আসুক। সেটার জন্য আসলে কয়েকটা জিনিস করতে হবে। একটি হলো যে টিকার সংগ্রহ যেটি আছে সেটাকে খুব সাস্টেইন করতে হবে। আমরা বলতে পারি যে এই মুহূর্তে আমাদের টিকার সংগ্রহের যে ধারাটি আছে সেটি আসলে সংহত আছে এবং আমরা নিশ্চিত করতে পারি যে আসলে আমাদের সমস্ত মানুষকে টিকাটা আমরা পৌঁছাতে পারবো। এখন পরের যে জায়গাটা হচ্ছে সেটি হলো টিকাটা মানুষকে নিতে হবে এবং সেই টিকাটা নিতে গেলে কিন্তু বাংলাদেশের যে কনটেক্সট আছে, যেটা খুশনবী বলার চেষ্টা করেছে, যে আরবান এরিয়াতে কিছু জায়গায় আমাদের যে অ্যাডভান্টেজটা আছে এবং আমাদের তৃণমূলে কিছু জায়গায় কিন্তু আমাদের সেই জায়গাটা নেই। সেই জায়গাটা আমাদের তৈরি করতে গেলে কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে যেন আমরা দিতে পারি। সেখানে আমরা একটা জিনিস চিন্তা করছি এবং আমরা যেটা কার্যকর প্রণয়ন করছি সেটা হলো আমাদের যে তৃণমূলের যে স্বাস্থ্য ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিক, সেখানে কিন্তু আমরা এই দুদিন আগে টিকাদান শুরু করেছি। এর অর্থ হচ্ছে যে আমাদের, আপনারা জানেন যে আমাদের শিশুদের জন্য ভ্যাকসিনেশন, সেটাও কিন্তু আমরা স্কুল ভ্যাকসিনেশন সেটাও আমরা শুরু করেছি এবং আমাদের যে টিকাদান কেন্দ্রগুলো ছিল সেটাও কিন্তু অব্যাহতভাবে টিকা প্রদান করছে। এরপরেও আমাদের একটা পরিকল্পনা আছে যে ক্যাম্পেইন করে একটা মেজর পপুলেশন অফ পিপুলকে আসলে একদিনে টিকা দিয়ে এবং একটা সেকেন্ড ডোজ একটা 1 মাস পরে দিয়ে একটা লার্জ পপুলেশন অফ পিপুলকে আমরা টিকা আওতায় নিয়ে আসবো। এইভাবে আমাদের চেষ্টা হচ্ছে যে মাল্টিপারপাস বা মাল্টি স্টেক হোল্ডার এবং মাল্টি ফ্যাসেটেড এই যে পরিকল্পনার মধ্যে দিয়ে আসলে আমাদের একটা টার্গেট, সেটি হলো শতভাগ, যেটি আমরা বলার চেষ্টা করি যে 80 ভাগ যদি বা 70% উপরে যখন একটা টিকা মানুষ পেয়ে যাবে তখন কি একটা স্বস্তির জায়গা তৈরি হবে, সেই জায়গাটা আমরা তৈরি করতে চাচ্ছি। মানে সেটি নির্ভর করছে আমাদের টিকা প্রাপ্তির উপরে, মানে আমরা যে কতটুকু পাই তাহলে সেটির অনুযায়ী। না, আমি একটু বলতে পারি যে এই মুহূর্তে আমাদের পাইপলাইনের যে পরিমাণ টিকার আসলে আমাদের ক্রয়, আমরা যে টিকাটা করেছি আমাদের কোভ্যাক্সের মাধ্যমে যে টিকা সংগ্রহের যে আমাদের যে কমিটমেন্টটা আছে সেগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে হয়তো এটা আসলে প্রবলেম হবে না। এখন যেটি হচ্ছে সেটি হলো এর পাশাপাশি যেটি হচ্ছে এটা প্রয়োগ করতে হবে জনগণকে। সেটা আচ্ছা, একটু ধারণা দেওয়া যায় কি রকম আমরা পেতে পারি, মানে খুব অল্প সময়ের মধ্যে? আমাদের টার্গেট হলো যে প্রতি মাসেই যেন আমরা 2 কোটি থেকে 3 কোটি টাকা টিকা যেন আমরা সংগ্রহ। মস্কোতে যে অবস্থান করছেন ডক্টর হাবিবুর রহমান, আপনার কাছে একটু আসে যে স্পুটনিকের টিকা যারা রাশিয়াতে নিয়েছেন, এটি তো অন্য কোনো দেশে ওই রকমভাবে যায়নি, মানে তারা যারা নিয়েছেন আপনার কি দেখেছেন যে তাদের মধ্যে আসলে সফলতা কেমন হয়েছে, মানে সেটি কি আপনি দেখেছেন কিনা? হাবিবুর রহমান, ধন্যবাদ আপনাকে। আসলে এখানে একটু সমস্যা হয়েছে এরকম, হ্যালো, সমস্যাটা যেরকম এখানে কিন্তু জনগণের অর্থাৎ মানুষের, এখানে সমস্যা একটা আছে, সেটা হচ্ছে কি মানুষের মানে পাওয়ার বা ক্ষমতা, সাধারণ মানুষের ক্ষমতা খুব বেশি। কারণ কি? কারণ সরকার ভ্যাকসিন নিতে, কারণ তারা যদি না চায় তাকে নিতে পারবে না। এই জন্য দেখা গেছে কি এখানে 50%-এর প্রায় 50% লোক হয়তো ভ্যাকসিন নিচ্ছে, বাকি নাই। মেডিকেল সেক্টরে সেখানে ভ্যাকসিনটা হয়তো 80% লোকে নিচ্ছে, ডাক্তাররা 80-90% ডাক্তাররা নিচ্ছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি যে এই যে ভ্যাকসিনটা নিচ্ছে, এই ভ্যাকসিনটা নিলেই কিন্তু আপনি যে আক্রান্ত হবেন না এমন কোনো ইয়া নাই। এটা পৃথিবীর যে কোনো ভ্যাকসিনই আপনার নেওয়ার পরে 1 বছর পরে আবার বলতেছে যে দ্বিতীয়বার নিতে হবে, বা যারা আক্রান্ত হয়েছেন যাদের অ্যান্টিবডি অলরেডি আছে তারপরও তাদেরকে 6 মাস পরে এই ভ্যাকসিনটা আবার নিতে বলা হচ্ছে। তো আমরা যেটা বুঝতে পারতেছি যে এই করোনা ভাইরাস কিন্তু আমাদের পৃথিবী থেকে, বাংলাদেশ বলেন, রাশিয়া বলেন বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সহজে কিন্তু যাবে না। তাদের একদিকে হচ্ছে মিউটেশন হচ্ছে, তারা যদি কয়েক বছর দেখা যাবে তারা সুপ্ত অবস্থা আছে, আবার যে কোনো সময় হতে পারে। সেই জন্য যেটা আমাদের দেশে, মানে এইখানে আমাদের দেশে অর্থাৎ আমি বলতেছি রাশিয়াতে এখনো সরকার খুব জরুরি অবস্থা ঠিক না, তাদেরকে এই 1 সপ্তাহ স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং তাদের বিশেষ করে যারা 65 আপ যাদের বয়স আছে তাদেরকে, যারা ঘরের বাইরে যা কম যেতে হতে পারে, সেই জন্য তাদেরকে যে একটা কার্ড দেওয়া হয়, ফ্রি কার্ড, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো আবার দেখা যাচ্ছে যে 8 তারিখ থেকে আবার সবকিছু নরমাল খুলে দেওয়া হচ্ছে এই আগামীকাল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি রাশিয়ার অবস্থা 8 তারিখ থেকে মানে খুলে দেওয়া হচ্ছে, আবার সবকিছু এই পরিস্থিতির মধ্যেও খুলে দেওয়া হচ্ছে, বিষয়টি এটি বলতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমি একটু ডক্টর অধ্যাপক সাইদুর রহমান খসরু আপনার কাছে আবার আসি যে আমাদের
অনেকে এক ডোজ টিকা নিয়েছেন, দ্বিতীয় ডোজ তারা নিতে পারেন নাই। এখন বিভিন্ন টিকার তো স্বল্পতা আছে এবং সব একই জাতীয় টিকার নয়। তো সেই ক্ষেত্রে দ্বিতীয় ডোজ কি অন্য টিকা নিতে পারবে কিনা, এরকম কোনো গবেষণা হয়েছে কিনা, অথবা এর কোনো ভালো রেজাল্ট আছে কিনা? মানে আপনি তো এই বিষয় নিয়ে মানে পড়াশোনা করেন এবং খোঁজখবর নেন, আপনার কাছে কি তথ্য আছে? এটা আসলে মোটামুটি এখনকার জামানায় তো মোটামুটি সবাই জানি আমরা যে এই প্রশ্নটি প্রথম থেকেই ছিল যে আসলে কারণ ভ্যাকসিনের সরবরাহের ইয়ের কারণে ঝামেলা হবে ভেবে এই ধরনের ছোটখাটো গবেষণা বেশ কয়েকটি হয়েছে। বেশ কিছু গবেষণা ইতিমধ্যে পাবলিশড হয়েছে এবং তাতে এটাকে ওনারা বলে মিক্স এন্ড ম্যাচ, মানে দুই ধরনের ভ্যাকসিন দিয়ে, একটি দিয়ে প্রাইম আরেকটি দিয়ে বুস্ট করা। এবং বেশ কিছু ভ্যাকসিনের ক্ষেত্রে মানে এ দিয়ে প্রাইম করে বি দিয়ে বুস্ট করাতে ইফেক্ট এ বা বি এর তুলনায় ভালো হয়েছে। অতএব জেনারেল প্রিন্সিপাল মোটামুটি সায়েন্টিস্ট কমিউনিটিতে এটা তারা একমত যে আসলে মিক্স এন্ড ম্যাচে মানে ডিফারেন্ট ভ্যাকসিন দিয়ে বুস্ট করা হলে পরে এটা সমান অথবা বেশি ইফেক্ট হবে, বেনিফিশিয়াল হবে। কিন্তু এই একটা জিনিস মনে রাখা ভালো যে আসলে মিডিয়াতে বা রিসার্চের ক্ষেত্রে আসলে একটু আগে যেটা বলছিলাম, রোবাস্টনেস এবং অ্যাকিউরেসি খুব ইম্পর্টেন্ট। মানে আপনি একটি সাধারণভাবে লক্ষ লক্ষ মানুষ একটি ঘটনা মানে মেনে নিবে এই রকম শক্তিশালী তথ্য বা গবেষণা সম্পন্ন হয়নি। এগুলো গবেষণা প্রাথমিক তথ্য, সেটি একটি ধারণা দেয়, যেই ধারণার ভিত্তিতে পৃথিবীর কিছু দেশে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু মহামারী চলছে। কিন্তু রুটিন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার জন্য যেই মাপের গবেষণা হয়ে যত শক্তিশালী আমাদের তথ্য দরকার হয় সেগুলো কিন্তু এই মিক্স এন্ড ম্যাচে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বড় বিজ্ঞানীরা, যাদেরকে আমরা শিক্ষিত ভ্যাকসিনোলজিস্ট বলছি, ওনারা জেনারেলি এটাকে মনে করতেছেন যে এটা একটা বাধ্য হলে এটি করা যেতে পারে, কিন্তু এখনো এটিকে ঢালাওভাবে অ্যাডভান্টেজিয়াস কোনো সুপারিশ সেই আকারে কিন্তু কোনো দেশই আসলে বলছে না আর কি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর সাদি আপনার কাছে আসি যে আমাদের এই যে প্রথম ডোজ নিয়েছে, যেটি নিয়ে এত কথা হলো, কিন্তু দ্বিতীয় ডোজ পাচ্ছে না তারা অনেকদিন অপেক্ষার পরেও, এই ব্যাপারে আসলে স্বাস্থ্য অধিদপ্তর কি করছে যারা দ্বিতীয় ডোজ নিতে পারছে না এই স্বল্পতার কারণে? আমার মনে হয় নির্দিষ্ট টিকার কথা বলছি আমি। না, নির্দিষ্ট টিকা এই ধরনের সংখ্যা অত্যন্ত কম। আসলে আসলে সরকার যেটা চেষ্টা করছে সামগ্রিকভাবে মানুষকে টিকাদান দেওয়ার জন্য, এবং আমরা বলতে পারি যে 21 কোটি মানুষের টিকা আমরা কিন্তু নিশ্চিত করতে পেরেছি। এখন 21 কোটি টিকা যদি আমরা দিতে পারি তাহলে আমাদের যে টার্গেট আছে টোটাল 28 কোটি মানুষকে দেওয়া, সেই জায়গাটা কিন্তু আমরা কাছাকাছি চলে যেতে পারবো। এখন ব্যক্তিগতভাবে যদি কেউ মনে করে যে টিকার এইরকম চয়েসের ব্যাপারটা থাকে, সেটা কিন্তু আসলে অনেক বেশি ভেরিয়েশন, এবং সেটাকে আসলে সরকার সবাইকে যে অ্যাড্রেস করবে এটাও কিন্তু আসলে প্রায়োরিটি নয়। সরকার আসলে চেষ্টা করবে সেটি হলো যে সামগ্রিকভাবে মানুষকে একটা টিকার মধ্যে নিয়ে আসা, এবং সেটি মানুষকে 2টি ডোজ কমপ্লিট করা, এবং তার ফলাফল দেখে পরবর্তীতে বাকি সিদ্ধান্তগুলো নেওয়া। এবং আমরা মনে করি যে আমাদের রাইট ট্র্যাকে আছি এই কারণে যে আমাদের সংগ্রহের যে প্রক্রিয়াটা, সাপ্লাইটা এবং আমাদের ক্যাপাসিটি অনুযায়ী, মানে আমাদের মনে রাখতে হবে যে সব জায়গায় আমরা ফাইজার ভ্যাকসিন দিতে পারবো না, বা দেওয়ার চেষ্টা করলে সেখানে আসলে ভালো ফলের চেয়ে খারাপ ফলই হতে পারে। সেই জন্য আমাদের কিন্তু একটা টিকা নিশ্চিত করতে হবে, সেই জায়গাটাই আমরা বেশি করে কাজ করছি আসলে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সময় শেষের দিকে আমি একটু মোস্তাক ভাই আপনার কাছে একটু অল্পের মধ্যে শেষ করবেন। আমাদের যেই অবস্থার মধ্যে এখন চলছে, আমাদের সব কিছু খুলে দেওয়া হচ্ছে, মানে এটি এই অবস্থায় থাকলে কি কোনো তো সমস্যা নেই, আপনার কাছে কি মনে হয়? দেখুন, জীবনের স্বাভাবিক ধর্মে অর্থনীতির জন্য খুলে দিতে হবেই, কিন্তু আমাদের সতর্কতা যদি না থাকে আমরা কিন্তু দ্রুত সংক্রমিত হয়ে পড়ব। এই মুহূর্তে সংক্রমণটা নেই, কিন্তু যদি আমরা আমাদের স্বাস্থ্যবিধি থেকে না চলি, শনাক্তবিধির ব্যবস্থাপনার মধ্যে না যাই এবং টিকার কভারেজ যথেষ্ট পরিমাণে না হয়, তাহলে কিন্তু আপনার সংক্রমণ আসবেই। সেই আশাটা দ্রুত ছড়িয়ে যাবে এবং ক্ষয়ক্ষতি বেশি হবে। সেজন্য আমি যদি উদাহরণ দিই, একটা হাইওয়েতে দ্রুতগতি সম্পন্ন গাড়ি চলাচল করে, আপনি কি রাস্তা পার হবেন না? আপনাকে সাবধানে রাস্তাটা পার হতে হবে। যদি অসাবধানে রাস্তা পার হন, দুর্ঘটনায় পড়বেন। মহামারী, বিশ্ব মহামারী সারা বিশ্বে আছে, বিভিন্ন দেশে চলছে, আমাদের দেশেও আসবে, ধরে নিতে হবে, অবশ্যই আসবে। না আসা তো আমাদের জন্য ভালো।
যে আপনাদের মতো এই নিয়মিত অনুষ্ঠান যদি না করা, অনুষ্ঠান হবে হয়তো গবেষণার জন্য, স্মৃতির জন্য, কিন্তু নিয়মিত অনুষ্ঠান যে না করতে খুবই ভালো, কিন্তু আসতে পারে এই আশঙ্কা অবশ্যই আছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু আশঙ্কা ব্যক্ত করেছেন। কাজেই শনাক্ত রোগীর ব্যবস্থাপনা, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রাপ্যতা অনুযায়ী টিকা দেওয়া, এই তিনটি বিষয়ে কোনো রকম ঘাটতি নেওয়া চলবে না। আমাদের সবাইকে সর্বোচ্চ গুরুত্ব এটা দিতে হবে, কারণ আমি একটু আগেই বলেছি, স্বাস্থ্য যদি ঠিক না থাকে, বিশ্ববাণী যদি নিয়ন্ত্রিত করতে না পারি, সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা সবকিছুই একদম অচল হয়ে পড়বে, যেমনটি হয়ে পড়েছিল। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ মোশতাক ভাই আপনাকে, এবং আমাদের এখানে আজকে যারা উপস্থিত হলেন অধ্যাপক ডক্টর সাইদুর রহমান খসরু, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর সামিউল ইসলাম সাদি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের রাশিয়ার মস্কো থেকে যুক্ত হয়েছেন ডক্টর হাবিবুর রহমান শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন মনে হয় সেখানে সকালবেলা আপনি সেই ভোরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন এবং এখানে কথা বললেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি যেটি বলতে চাই যে এই করোনা বিশ্বের মানুষকে একটি বড় আঘাত দিয়েছে, এবং এই আঘাত থেকে আমরা অনেক কিছু শেখার ছিল, হয়তো কিছু শিখেছি, কিছু শিখিনি, এবং আমাদের যেই একটি সমতার পৃথিবী গড়ার কথা ছিল, একটি মানবিক পৃথিবী গড়ার কথা ছিল, আমরা এই করোনা কালে আমরা সেটি শিখব, সেই ধরনেরই প্রত্যাশা ছিল সবার মধ্যে। হয়তো তা পূরণ হয় নাই, কিন্তু হয় নাই বলে আমরা যে আশা ছেড়ে দেব সেটি একেবারেই নয়। আমরা হয়তো এই অভিজ্ঞতা, এই যে চ্যালেঞ্জ, এই যে আমরা মোকাবেলা করলাম আমাদের পেছনের দুঃসহ দিন, সেই দিনকে মনে করে হয়তো আমরা সামনের দিকে তাকাবো, এবং আমরা যেই প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হব, এবং আশা করব এই করোনা ফিরে আসবে না, এবং এই ভ্যাকসিন যেটি পৃথিবীর সকল মানুষের জন্য প্রত্যাশা, সকল মানুষ পাবে, যেটি সাইদুর রহমান খসরু বলছিলেন যে সবার মানুষের এটি অধিকার আছে, পৃথিবীর সব মানুষকেরই বেঁচে থাকার অধিকার আছে, সেই অধিকার পূরণ হবে। এবং এই ভ্যাকসিন নিয়ে ব্যবসা যেটি হচ্ছে, যেটি আমরা শুরুতেই আশঙ্কা করছিলাম একটি ব্যবসায় পরিণত হবে, সেটি হচ্ছে। আশা করি সেই ব্যবসা থাকবে না। আমাদের এই আজকের এই অনুষ্ঠান এবং এই শেষ পর্ব থেকে সেই ধরনের নিবেদন শুধু বাংলাদেশের প্রতি না, সারা বিশ্বের মানুষের কাছে এই নিবেদন থাকবে, এবং আমাদের সোচ্চার হতে হবে, সবাইকে ভ্যাকসিন দিতে হবে, এবং সমতার ভিত্তিতে এটি সেবা, এটি কোনো ব্যবসা নয়, সেটি বলতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মাছরাঙা টেলিভিশনের সঙ্গেই থাকুন। সবাইকে শুভরাত্রি।